বিজেপির কারা কারা প্রার্থী হচ্ছেন 2026-এ এই রামপুরহাটকে বিশেষভাবে টার্গেটে রেখেছে বিজেপিও। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনের নাম সামনে আসছে রামপুরহাটের ক্ষেত্রে। মালদাতে এই সাম্প্রদায়িক অশান্তির জেরে একটা পোলারাইজেশন পলিটিক্স তৈরি হয়ে গিয়েছে। অগ্নিমিত্রা পল খুব ইম্পর্টেন্ট চরিত্র, ফ্যাশন ডিজাইনিং এর পাশাপাশি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় মহিলা এই মুহূর্তে। এই দ্বিতীয় কিস্তিতে প্রায় 30 থেকে 32টি নাম আপনাদের সামনে আনবো। বিজেপির কারা কারা প্রার্থী হচ্ছেন 2026-এ সেটা নিয়ে ইতিমধ্যে আমরা প্রথম কিস্তি বের করেছি। হ্যাঁ, তালিকাতে কার কার নাম আছে বা সম্ভাব্য প্রার্থী কারা সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সেই ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতেও পাচ্ছেন এবং সংশ্লিষ্ট কার্ডটিতেও আপনারা ক্লিক করলে দেখতে পাবেন যে ভিডিওটি কি ছিল, কারা কারা প্রার্থী হচ্ছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে দ্বিতীয় কিস্তি আপনাদের সামনে প্রকাশ করছি। এই দ্বিতীয় কিস্তিতে প্রায় 30 থেকে 32টি নাম আপনাদের সামনে আনবো। হ্যাঁ, প্রথমেও তাই করেছি এবং দ্বিতীয় ক্ষেত্রেও তাই করছি। তাহলে শুরু করছি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রথমেই নাম নেব সিউড়ি। সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়কে ক্যান্ডিডেট করা হতে পারে, এমনটা আমরা খবর পাচ্ছি বিজেপি সূত্রে। এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে একসময় এখানে প্রথম সারির যে সংবাদপত্র তার সাংবাদিক ছিলেন, তিনি নবান্ন বিট করতেন, প্রশাসনিক বিট করতেন, ইলেকশন কমিশন কভার করেছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বিজেপিতে যোগদান করেন এবং তারপর 2021-এ ক্যান্ডিডেট হলেও তিনি পরাজিত হন এবং অনেকের মতে কোভিড চলছিল, সেই কারণের জন্য মানুষ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেননি, তাই জগন্নাথ বাবুকে আর বিধানসভায় আনা সম্ভব হয়নি সেই মুহূর্তে দাঁড়িয়ে জিতিয়ে। এই আবহে দাঁড়িয়ে আবারও জগন্নাথ চট্টোপাধ্যায়কে ক্যান্ডিডেট করা হচ্ছে এবং সিউড়ি থেকে তাকে ক্যান্ডিডেট করা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। অর্থাৎ বিজেপি এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায়কে ক্যান্ডিডেট হিসাবে সামনে তোলার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার তা শুরু করে দিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে দুবরাজপুরে আমরা যেটা খবর পাচ্ছি, অনুপ সাহাকে ক্যান্ডিডেট করা হচ্ছে। হ্যাঁ, অনুপ সাহাকে ইতিমধ্যে বিজেপির তরফে সামগ্রিকভাবে বিষয়টা কোঅর্ডিনেশন করা হয়েছে। তার যেই প্রভাব, তার যে লোকসভা নির্বাচনে যা কর্মকাণ্ড সমস্তটা খতিয়ে দেখে ইতিমধ্যে দুবরাজপুরে তাকে ক্যান্ডিডেট করা হচ্ছে অনুপ সাহাকে। রামপুরহাটের ক্ষেত্রে দুজনকে ক্যান্ডিডেট করা হবে। আগেই জানিয়ে রাখি, রামপুরহাট মানে আমরা সরাসরি বকটুইতে চলে যাচ্ছি। বকটুই কাণ্ড আমরা 2021-এর পর আমরা কার্যত চাক্ষুষ করেছি। কি পরিস্থিতি ছিল, কি ভয়ঙ্কর অবস্থা, কতজনের মৃত্যুর ঘটনা, আগুন লাগিয়ে দেওয়া, পোড়া মানুষের গন্ধ, আমরা সবটাই চাক্ষুষ করেছি। রামপুরহাট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের প্রভাব আছে সেখানে প্রভাব রয়েছে বর্তমান ডেপুটি স্পিকারের এবং তার পাশাপাশি এই রামপুরহাটকে বিশেষভাবে টার্গেটে রেখেছে বিজেপিও। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনের নাম সামনে আসছে রামপুরহাটের ক্ষেত্রে। প্রথম নামটি হচ্ছে ধ্রুব সাহাকে ক্যান্ডিডেট করা হতে পারে বিজেপির তরফে, যেটা এখনো পর্যন্ত খবর মিলছে, সম্ভাব্য প্রার্থী। কিন্তু এর পাশাপাশি আরেকজনের নামও আমরা ইতিমধ্যে পাচ্ছি, তার নাম হচ্ছে রশ্মি দে। তাকেও সম্ভবত ক্যান্ডিডেট করা হবে রামপুরহাটের ক্ষেত্রে। এবার দেখার বিষয় কার পাল্লা ভারী হয়, ধ্রুব সাহা নাকি রশ্মি দে। আচ্ছা, ময়ূরেশ্বর অথবা বোলপুর যে কোনো একটি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন খুব প্রভাবশালী বাহুবলী নেতা বিজেপির। তিনি হলেন দুধ কুমার মণ্ডল নামটা সম্পর্কে আপনারা অনেকেই ওয়াকিবহল রয়েছেন। সেই দুধ কুমার মণ্ডলকে সম্ভবত ময়ূরেশ্বর থেকে অথবা বোলপুর থেকে ক্যান্ডিডেট করা হতে পারে। অনুব্রত মণ্ডলের গড়, অনুব্রত মণ্ডল পোস্টপোল ভায়োলেন্সে অভিযুক্ত। তিনি আরও একাধিক ক্ষেত্রে অভিযুক্ত হয়ে রয়েছেন, কেন্দ্রীয় এজেন্সির খপ্পরে পড়েছিলেন, তাকে ইতিমধ্যে তিহার জেলেও রাখা হয়েছিল, আবার তিনি ছাড়া পেয়েছেন, তিনি এসে আবার স্বমহিমায় তাকে দেখা যাচ্ছে। এই আবহে দাঁড়িয়ে ময়ূরেশ্বর অথবা বোলপুর যে কোনো একটি জায়গা থেকে দুধ কুমার মণ্ডল বাহুবলী নেতা, তাকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য বিজেপি টিকিট দিতে পারে, তিনি ক্যান্ডিডেট হতে পারেন। এটা আপাতত আমাদের কাছে খবর আসছে। দুর্গাপুর পশ্চিম লক্ষণ ঘড়ুই ইতিমধ্যে বিধায়ক এবং তাকেই আবারও ক্যান্ডিডেট করা হচ্ছে। হ্যাঁ, লক্ষণ ঘড়ুইকে নিয়ে বিজেপির অভ্যন্তরে বিভিন্ন অভিযোগ রয়েছে, সক্রিয়তা নিয়ে, নিষ্ক্রিয়তা নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষণ ঘড়ুই যে টিকিট পাচ্ছেন সেটা কার্যত কনফার্ম হয়ে গিয়েছে বিজেপির অভ্যন্তরে। এখন ফাইনাল লিস্ট প্রকাশের সময় দেখা যাবে লক্ষণ ঘড়ুইয়ের নাম থাকছে কি না। তবে এ বিষয়ে আপাতত আমরা যেটা জানতে পাচ্ছি, দুর্গাপুর পশ্চিম থেকে লক্ষণ ঘড়ুইকেই ক্যান্ডিডেট করা হচ্ছে বিজেপির তরফে। এবার চলে যাব
কোচবিহার উত্তর। কোচবিহার আপনারা জানেন এমন একটা জায়গা যেখানে বাংলাদেশিদের একটা বড় প্রভাব রয়েছে। এই কোচবিহারে গিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়তে ভয়ঙ্কর হামলা হয়েছিল। এই কোচবিহার কোথাও গিয়ে উদয়ন গুহর গড় এবং একটা গুন্ডা তন্ত্র পরিণত হয়েছে কোচবিহার। কোচবিহারের মানুষ তারা ভোটে অংশগ্রহণ করতে পারেন না। কোচবিহারে এসআইআর চলছে এবং প্রচুর বাংলাদেশিদের নাম সামনে এসেছে। কোচবিহার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারে যেখানে গিয়ে আপনি যদি রাস্তায় ঘোরাফেরা করেন মনে হবে যে কোনো এমন একটা জায়গায় এসেছেন যেটা পশ্চিমবঙ্গ থেকে একটা বিচ্ছিন্ন। সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করছে। বিশেষ করে সেখানকার স্থানীয় সাংবাদিক যারা রয়েছেন তাদের মনে তো আতঙ্ক রয়েছে। কোচবিহারে লাস্ট কবে সঠিকভাবে নির্দ্বিধায় ভোট মানুষ দিতে পেরেছিলেন সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এই আবহে দাঁড়িয়ে কোচবিহারকে খুব টার্গেট করে রেখেছে বিজেপি এবং সে কারণের জন্য যেহেতু উত্তরবঙ্গ সেই কারণে কোচবিহার উত্তরের ক্ষেত্রে সুকুমার রায়কে ক্যান্ডিডেট করা হবে। সুকুমার রায় তাকে কোচবিহারের ক্ষেত্রে ভাবা হচ্ছে। এবার আসি আসল জায়গা কোচবিহারের, দিনহাটা। দিনহাটা অর্থাৎ উদয়ন গুহ, দিনহাটা অর্থাৎ মারমার কাটকাট, মারকাটারি পরিস্থিতি। দিনহাটা মানে মানুষ ভোট দিতে গেলে বাইরে উন্নয়ন দাঁড়িয়ে থাকে। দিনহাটা মানে মানুষ ঘরের ভেতরে জবুথবু অবস্থায় থাকে। দিনহাটা মানে গুন্ডাতন্ত্র। এই দিনহাটা একটা ভয়ঙ্কর জায়গা, বাংলাদেশ সীমান্ত এলাকা অবশ্য। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দিনহাটাতে আমরা যেটা জানতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস উদয়ন গুহকে দাঁড় করাবে, উদয়ন গুহকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করানো হবে। কিন্তু তার পাল্টা কে দাঁড়াচ্ছেন জানেন? নিশীথ প্রামাণিক। খবর পাচ্ছি নিশীথ প্রামাণিককে বিজেপি ক্যান্ডিডেট করছে। নিশীথ প্রামাণিক অর্থাৎ বিট্টু, তাকে ক্যান্ডিডেট করা হচ্ছে। হ্যাঁ, নিশীথ প্রামাণিকেরও মানি পাওয়ার এবং মাসেল পাওয়ার দুটোই রয়েছে। ফলে এই যে দিনহাটা কেন্দ্র, এটা ভয়ঙ্কর একটা জায়গায় যেতে চলেছে। নির্বাচনে পাখির চোখ থাকবে অবশ্যই এই দিনহাটা। হ্যাঁ হ্যাঁ, কারণ উভয় পক্ষই যথেষ্ট জাঁদরেল, উভয় পক্ষই কার্যত যুযুধান প্রতিপক্ষ। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে দিনহাটাতে একটা ভয়ঙ্কর ছবি আমরা চাক্ষুষ করতে পারবো যদি ইলেকশনের যেই ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যাওয়ার পর বা ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার পর সেন্ট্রাল ফোর্স সেখানে কিভাবে কাজ করে না করে সেটা একটা দেখার বিষয় স্বাভাবিকভাবে থাকবে। কিন্তু দিনহাটা একটা ভয়ঙ্কর এপিসেন্টার হয়ে দাঁড়াবে এই নির্বাচনের ক্ষেত্রে, আসন্ন নির্বাচনের ক্ষেত্রে। তাহলে দিনহাটার ক্ষেত্রে বিজেপির তরফে ইতিমধ্যে নিশীথ প্রামাণিককে ক্যান্ডিডেট করা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার চলে আসবো নাটাবাড়ি। নাটাবাড়িতে এক্সিস্টিং বিধায়ক যিনি রয়েছেন তিনি হলেন মিহির গোস্বামী। যথেষ্ট সিনিয়র বিধায়ক, তিনি আগে তৃণমূল করতেন এবং তার সঙ্গে সিপিএমেরও একটু ভালো সম্পর্ক রয়েছে যেহেতু সিনিয়র রাজনৈতিক ব্যক্তি সেই কারণের জন্য। ফলে আপাতত বিজেপির তরফে সিদ্ধান্ত নাটাবাড়ি থেকে মিহির গোস্বামীকে ক্যান্ডিডেট করা হবে। আপাতত সিদ্ধান্ত, হ্যাঁ এই সিদ্ধান্তের বদল ঘটতে পারে। হয়তো মিহির গোস্বামীকে অন্য কোথাও দিয়েও ক্যান্ডিডেট করানো হতে পারে, কিন্তু আপাতত যেটা নির্দিষ্টভাবে আমরা জানতে পেরেছি নাটাবাড়ির ক্ষেত্রে মিহির গোস্বামীর নাম রয়েছে। নাটাবাড়িতে মিহির গোস্বামীর নাম রয়েছে। ফলে মিহির গোস্বামী এবারে কিভাবে তিনি তার রাজনৈতিক যে লড়াই তা সম্পন্ন করেন 2026-এর ক্ষেত্রে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আবারও জানাচ্ছি নাটাবাড়িতে মিহির গোস্বামী দাঁড়াতে পারেন, কিন্তু তার পাশাপাশি তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হতে পারে, কোচবিহারেরই অন্য কোনো বিধানসভা কেন্দ্রে। এবার চলে যাব তুফানগঞ্জ। তুফানগঞ্জের নাম, যার নাম বেছে নেওয়া হচ্ছে বা যাকে ভাবা হচ্ছে তিনি ইতিমধ্যে বিধায়ক বিজেপির, তিনি হলেন মালতী রাভা রায়। মালতী রাভা রায় তার বিভিন্ন বিষয় সামনে এসেছিল, কখনো কখনো নাকি তৃণমূল তার সঙ্গে যোগাযোগ করেছিল, ইত্যাদি ইত্যাদি বিষয় সামনে আসছে। তবে মালতী রাভা রায় তিনি অন্য কোথাও যাননি, তিনি বিজেপিতেই থেকে গিয়েছেন এবং বিজেপির হয়ে আসন্ন যেই বিধানসভা নির্বাচন সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং তিনি যেহেতু জয়ী ক্যান্ডিডেট এবং লোকসভাতেও তার বেশ প্রভাব দেখা গিয়েছিল, ফলে মালতী রাভা রায়কেই আপাতত তুফানগঞ্জের বিধায়ক হিসাবে কার্যত দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থাৎ বিধায়ক নির্বাচনের যে অংশটা, যে ক্যান্ডিডেট হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হতে পারে। এবং দেখার বিষয় যে মালতী রাভা রায় কীভাবে গোটা বিষয়টা মোকাবিলা করেন এবং তার রাজনৈতিক লড়াই কোন দিকে যায়। এবার চলে যাব কুমারগ্রাম। কুমারগ্রাম এলেই যার নামটা সামনে আসে তিনি হলেন মনোজ রাও। হ্যাঁ, মনোজ রাও এমন একজন ব্যক্তি যিনি বিধানসভার অভ্যন্তরে যাকে চ্যাংদুলা করে মার্শাল বার করে দিয়েছিলেন। মনোজ রাও স্লোগানিং এর ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করেছেন বিধানসভার অভ্যন্তরে। একদম যুব নেতা এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং প্রচণ্ড বিজেপি ভক্ত। এবং তার যেই বিভিন্ন সময় তাকে এলাকায় দেখা যায়, তাকে এলাকায় ঘিরে বিক্ষোভ দেখানো হয়, বিভিন্ন আমরা ঘটনাগত এই সপ্তদশ বিধানসভা চলাকালীন 2021 থেকে 26-এর মধ্যে দেখেছি।
ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড দেখিয়েছেন এবং যথেষ্ট পজিটিভ কর্মকাণ্ড। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কুমারগ্রামের ক্ষেত্রে আর অন্য কাউকে ভাবা হচ্ছে না। বিজেপির তরফে যাকে ভাবা হচ্ছে তিনি হলেন মনোজ ওরাও। হ্যাঁ, উত্তরবঙ্গ বিজেপির খুব স্ট্রং জায়গা, সেই কারণের জন্য উত্তরবঙ্গকে বিজেপি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। সেই কারণের জন্য উত্তরবঙ্গে মনোজ ওরাওকে এই কুমারগ্রাম থেকে বেছে নেওয়া হয়েছে। এবার চলে যাব কালচিনি, একদম ভুটানের কাছাকাছি, জঙ্গল চা বাগান মিলিয়ে একটা জায়গা, মনোরম পরিবেশ। সেখানে অনেকেই পর্যটকরা যান, কিন্তু সেখানে বিধায়ক একদম যিনি সবসময় সক্রিয়, তিনিও কার্যত যুব নেতা বলা যেতে পারে, আদিবাসীদের আন্দোলন নিয়ে লাগাতার লড়াই করে যাচ্ছেন, তার নাম বিশাল লামা। এবং তিনি এক্সিস্টিং বিধায়ক, তিনি এই মুহূর্তেও তিনি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যথেষ্ট অ্যাক্টিভ বিধায়ক হিসেবে তিনি পরিচিত। এবং চা বাগান সমস্যা সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে তিনি নানাভাবে বক্তব্য রেখেছেন, বিধানসভার বাইরে হোক ভেতরে হোক, এলাকার মানুষদের জন্য যথেষ্ট বিধানসভার অভ্যন্তরে বক্তব্য রেখেছেন, সেটা আমরা শুনেছি। ফলে কালচিনি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধায়ক হিসেবে বিশাল লামা নিজের যেই নাম, সেই নাম তিনি উচ্চস্থানে রেখেছেন। ফলে বিজেপি আর অন্য কাউকে ভাবতে পারেনি, এখানে বিশাল লামাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। বিশাল লামাকেই প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য বিজেপির তরফে টিকিট দেওয়া হবে। তৃণমূলের বিরুদ্ধে বিশাল লামা এবারেও লড়াই করবে। এবার দেখার বিষয় যে বিশাল লামা আদতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এই সিটটা আবার বিজেপির হাতে তুলে এনে দেন কিনা। এরপর চলে যাব ফালাকাটা। ফালাকাটায় আবারও বলছি, সেই উদয়ন গুহ এলাকা, সেই প্রতিপক্ষ উদয়ন গুহ, সেই গুন্ডাতন্ত্র ইত্যাদি ইত্যাদি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফালাকাটাতে আমরা জানি যে ইতিমধ্যে বিধায়ক রয়েছেন দীপক বর্মন, এবং এই দীপক বর্মনকেই আবারও ক্যান্ডিডেট করা হচ্ছে। সাংগঠনিক একাধিক দায়িত্বে রয়েছেন, যথেষ্ট বিচক্ষণ নেতা বিজেপির, এবং তাকে আপাতত দায়িত্ব দেওয়া হবে। যেটা আমরা জানতে পাচ্ছি, দীপক বর্মনকে ফালাকাটা থেকে এবারেও প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য বিজেপির তরফে টিকিট দেওয়া হচ্ছে। বিজেপির তরফে টিকিট দেওয়া হচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীপক বর্মনকে অনেকেই পছন্দ করেন, ফলে তালিকাতে এখানে অন্য কারোর আর নাম আসছে না, দীপক বর্মন, তাকেই ক্যান্ডিডেট করা হবে। এবার যায় ময়নাগুড়িতে। ময়নাগুড়ি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা উত্তরবঙ্গের, সেখানে প্রচুর আদিবাসীরা থাকেন। এবং ময়নাগুড়িতে আপনারা জানেন যে সেই একটা ঝড় এসেছিল, যেই ঝড়ে প্রচুর আবাস বা প্রচুর বাড়ি ভেঙে গিয়েছিল। এগুলো সমস্ত খবর আপনারা জানেন। ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল রয়েছেন। এই সমস্ত ঘটনার মধ্যে ময়নাগুড়ি একটা কোথাও রাজনৈতিক জায়গা থেকে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ অংশে এসে দাঁড়িয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এই ময়নাগুড়িতে এক্সিস্টিং বিধায়ক যিনি ছিলেন, তিনি ছিলেন কৌশিক রায়। হ্যাঁ, এই কৌশিক রায়কে আবারও ক্যান্ডিডেট করা হচ্ছে, আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি। হ্যাঁ, ময়নাগুড়ি থেকে কৌশিক রায় তিনি ক্যান্ডিডেট হবেন। আপাতত সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। এবার চলে যাব উত্তরবঙ্গের ক্ষেত্রে আরেকটা জায়গা, নাগরাকাটা। নাগরাকাটা পুরো জঙ্গলময় এলাকা। নাগরাকাটায় দিকে দিকে শুধু জঙ্গল, তার মাঝে আদিবাসীদের উত্থান, আদিবাসীদের জীবনযাত্রা। সেখানে আদিবাসীরা বারবার বঞ্চিত হয়েছেন শাসক দলের দ্বারা। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নাগরাকাটায় খুব গুরুত্বপূর্ণভাবে বিজেপি 2021 সালে জয়লাভ করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে নাগরাকাটাকে বিজেপি খুব ইম্পর্টেন্ট দৃষ্টিতে দেখছেন। এই আবহে নাগরাকাটাতে ইতিমধ্যে এক্সিস্টিং বিজেপি বিধায়ক হচ্ছেন পুনম ভেংরা। সেই পুনম ভেংরাকে আবারও ক্যান্ডিডেট করা হচ্ছে। আমরা বিধানসভা যেই প্রার্থী তালিকা কি হচ্ছে বিজেপির না হচ্ছে, সেইটা প্রেক্ষিতে আমরা আপনাদের সামনে উত্থাপন করছি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পুনম ভেংরাকে নাগরাকাটার ক্যান্ডিডেট করা হচ্ছে পুনরায় তৃণমূলের বিরুদ্ধে, যাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এবং এই যে আসনটা, যেহেতু জঙ্গল এলাকা, আপনারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন, প্রচুর যারা দর্শকরা রয়েছেন উত্তরবঙ্গে তারাও বলেছেন যে প্রচুর গাছপালা কেটে ফেলা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে, বনাঞ্চল চুরি হয়ে যাচ্ছে, সেখানে বেসরকারি রিসর্ট তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং এই অবস্থায় নাগরাকাটাতে আজকে পুনম ভেংরার যে মুখ, সেই মুখই ভেসে উঠছে বিজেপির কাছে, তাই তাকেই ক্যান্ডিডেট করা হতে পারে এমনটা জানতে পারছি। এবার গঙ্গারামপুরের দিকে যাই। গঙ্গারামপুর কোথাও গিয়ে সুকান্ত মজুমদারের এলাকার মধ্যে পড়ে, এবং গঙ্গারামপুর খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সুকান্ত মজুমদারকে জেতানোর পেছনে লোকসভাতে গঙ্গারামপুর একটা বড় ভূমিকা পালন করেছিল। ফলে এক্ষেত্রে সমস্ত ক্রেডিটটাই যাচ্ছিল বিধায়ক সত্যেন রায়ের ওপর। সত্যেন রায় যথেষ্ট সক্রিয়ভাবে সুকান্ত মজুমদারকে জেতানোর জন্য তার যা সার্বিক যা ক্ষমতা, সেই ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন, এবং সুকান্ত মজুমদার আজকে সাংসদ এবং আপনারা জানেন কেন্দ্রীয় মন্ত্রী। এই অবস্থায় দাঁড়িয়ে গঙ্গারামপুরের ক্ষেত্রে সত্যেন রায়ের মুখই ভাবা হয়েছে। ক্যান্ডিডেট তালিকায় সত্যেন রায়কেই কার্যত
জায়গা করে দেওয়া হয়েছে বিজেপির তরফে সম্ভাব্য সত্যেন রায় এবারে 2026-এর নির্বাচনে বিজেপির হয়ে টিকিট পাচ্ছেন গঙ্গারামপুর থেকে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন এখানেও আরেকটা প্রশ্ন যে এই আসনটা, গঙ্গারামপুর আসনটা তিনি বিজেপিকে দিতে পারবেন তো আবার? অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে। এবার মানিকচকে চলে যাব। মানিকচক খুব ইম্পর্টেন্ট জায়গা। সেখানে আমরা জানি যে গৌর মণ্ডল খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র। এই গৌর মণ্ডল মূলত শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে এসেছিলেন। গৌর মণ্ডল বিজেপির কার্যত এই মুহূর্তে বড় ফ্যান। ওইখানে আর কারোর মুখ খুঁজে পাচ্ছে না বিজেপি, কারোর মুখ খুঁজে পাচ্ছে না, কেউ নেই আর। গৌর মণ্ডল নিজেও কিছুটা নিশ্চিত যে তিনিই টিকিট পাবেন, ফলে তার যে সাংগঠনিক কাজ, তার যে নির্বাচনী কাজ, তা তিনি অনেক আগেই শুরু করে দিয়েছেন। আমরা যেটা খবর পাচ্ছি, গৌর মণ্ডলকে বিজেপি ভেবে রেখেছে মানিকচকের ক্ষেত্রে। মানিকচকে গৌর মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির প্রতীকে, বিজেপির ক্যান্ডিডেট হিসেবে তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, মানিকচকের বিস্তীর্ণ অঞ্চল ইসলাম অধ্যুষিত এলাকা, ফলে এক্ষেত্রে বিজেপি কতটা প্রভাব ফেলতে পারবে সে নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। কিন্তু হিন্দু এলাকাও রয়েছে। আর সাম্প্রতিককালে মানিকচক সহ বিভিন্ন জায়গায় যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি মনে করছে গৌর মণ্ডল একটা আদর্শ ক্যান্ডিডেট বিজেপির হয়ে তিনি হতে পারেন। ফলে গৌর মণ্ডলকেই আপাতত সম্ভাব্য প্রার্থী তালিকার একদম শীর্ষে রাখা হয়েছে মানিকচক থেকে। এবার একটু চলে যাব মালদায়। মালদা আরেকজন রয়েছেন খুব ইম্পর্টেন্ট চরিত্র, গোপাল সাহা। মালদার আমরা মোথাবাড়ি থেকে শুরু করে নানা জায়গায় আমরা সাম্প্রদায়িক অশান্তি দেখেছি। মালদাতে কোথাও গিয়ে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে, বা সাংবাদিক যারা আমরা রয়েছে আমাদের মনে হচ্ছে যে একটু পরিস্থিতিটা ঘুরছে এই কারণের জন্য, কারণ কোথাও গিয়ে দাঁড়িয়ে না মালদাতে এই সাম্প্রদায়িক অশান্তির জেরে একটা পোলারাইজেশন পলিটিক্স তৈরি হয়ে গিয়েছে। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের একটা প্রভাব বিরাট বড়ভাবে রয়েছে এবং সেটা বাঙালি হিন্দু যারা রয়েছেন তারা মেনে নিতে পারছেন না। এই অবস্থায় কি হতে পারে? কাকে ক্যান্ডিডেট করা হবে? বিজেপি দীর্ঘদিন ধরে ভেবেছে, কল্পনা করেছে, সমীক্ষা করেছে, ইত্যাদি করার পর তারপর বিজেপির কাছে একজনের নাম এসছে। সে ব্যক্তির নাম গোপাল সাহা, সম্ভাব্য প্রার্থী মালদা থেকে। গোপাল সাহা সম্ভাব্য প্রার্থী। এবার চলে যাব বৈষ্ণবনগরে একদম বলা যেতে পারে বিজেপি পাখির চোখ করে রেখেছে। বৈষ্ণবনগরটা সামহাও বিজেপির হাতে আসতেই হবে। বিজেপির তরফে ইন্টারনাল সমীক্ষা চালানো হয়েছে। এই ইন্টারনাল সমীক্ষা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সামনে আরেকটি ভিডিও আনবো, কারণ যেমন আইপ্যাক সমীক্ষা চালাচ্ছে তৃণমূলের হয়ে, ঠিক একইভাবে বিজেপি নিজের মতো করে সমীক্ষা চালাচ্ছে। ফলে এই আবহে দাঁড়িয়ে বৈষ্ণবনগরটা খুব ইম্পর্টেন্ট জায়গা, বিজেপি একদম কার্যত টার্গেট করে রেখেছে এবং একজনেরই নাম বারবার মস্তিষ্কে আসছে, বিজেপির বারবার মগজে আসছে। সে ব্যক্তির নাম হলো স্বাধীন সরকার সম্ভাব্য বৈষ্ণবনগর থেকে বিজেপির ক্যান্ডিডেট হতে চলেছেন 2026-এ এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার চলে যাই একটু নদিয়ার আরেকটা অংশে। নদিয়াতে আমরা রানাঘাট উত্তর পশ্চিমটা একবার যাই, ঘুরে আসি। রানাঘাট উত্তর পশ্চিম, সেখানে ইতিমধ্যে এক্সিস্টিং বিধায়ক যিনি রয়েছেন তিনি হলেন পার্থসারথী চট্টোপাধ্যায়। পার্থসারথী বাবুর যথেষ্ট নাম সুনাম বিজেপি চাক্ষুষ করেছে। 2021 থেকে 26 পর্যন্ত পার্থসারথী বাবুকে একদম মাঠে ময়দানে দেখা গিয়েছে এবং এই পার্থসারথী বাবুকেই আবারও ক্যান্ডিডেট হিসাবে বেছে নেওয়ার যে প্রবণতা বিজেপির মধ্যে দেখা যাচ্ছে। ফলে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকাতে সম্ভাব্য প্রার্থী হিসাবে রানাঘাট উত্তর পশ্চিম থেকে পার্থসারথী চট্টোপাধ্যায়কেই রাখা হচ্ছে। আমরা এই সূত্র মারফত এই খবর পাচ্ছি। এবার চলে যাই রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস। তিনি লড়াকু নেতা এবং সবসময় তিনি যে কোনো ইস্যুতেই, সেটা পার্টির নির্দেশ দিক বা না দিক, তিনি পথে নেমে যান। এটা আমরা চাক্ষুষ করেছি, বিভিন্ন ভিডিওতেও আমরা দেখেছি। তিনি বারবার বিভিন্ন ইস্যুতে, সেটা সিএ যে বিরুদ্ধে যেই প্রপাগান্ডা চলছে তৃণমূলের, তার বিরুদ্ধেও তিনি যেমন পথে নেমেছেন, ঠিক একইভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের যে বারবারন্ত, তার বিরুদ্ধেও তিনি পথে নেমেছেন। রানাঘাটে বিভিন্ন যখন মুভমেন্ট হয়েছে তার বিরুদ্ধেও তাকে পথে দেখা গিয়েছে এবং একাধিক সময় যখন অমিত শাহ এসছেন, মোদী এসছেন, তিনি প্রচুর তার বিধানসভা থেকে মানুষজন নিয়ে গিয়েছেন মোদীর সভাতে, অমিত শাহের সভাতে। আমরা সবটাই দেখেছি এবং বিধানসভার অভ্যন্তরে
প্রত্যেক কটা মুভমেন্টে, সেটা ওয়াকআউট হোক, সেটা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব হোক বা যাই হোক না কেন, স্লোগান, শাউটিং, বিরোধিতা করা, বিলে অংশগ্রহণ করা, আলোচনায় অংশগ্রহণ করা, সবে এই রানাঘাট উত্তর পূর্বের বিধায়ককে আমরা নজরে রেখেছিলাম। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিও গোটা বিষয়টা অবশ্যই নজরে রেখেছে। তাই অসীম বিশ্বাসকে ক্যান্ডিডেট করা হচ্ছে রানাঘাট উত্তর পূর্ব থেকে। এটা কার্যত এই মুহূর্তে বিজেপির তরফে শিলমোহর দেওয়া হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। ফলে অসীম বিশ্বাস সম্ভাব্য 2026-এর বিজেপির ক্যান্ডিডেট রানাঘাট উত্তর পূর্ব থেকে। এবার চলে যাই চাকদা। চাকদা কিছুটা মতুয়া এলাকা, সীমান্ত এলাকা, নদিয়া। চাকদাতে একসময় সিপিএম এর প্রভাব ছিল। সেই সিপিএম এর প্রভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একসময়কার প্রাক্তন বাম মন্ত্রী বঙ্কিম ঘোষ। তিনি এই মুহূর্তে বিজেপিতে রয়েছেন এবং 2021 সালে তিনি চাকদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করেছেন তৃণমূলের বিরুদ্ধে এবং আজকে তিনি বিধানসভায় বিধায়ক হিসেবে তার যে কাজ তা করেছেন। তিনি বিধানসভাতে আক্রান্ত হয়েছেন, হার্টের সমস্যা, হার্টের স্টেন বসেছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বিধানসভার অভ্যন্তরে, তাও তিনি মুভমেন্ট চালিয়ে গিয়েছেন। তার সহ যারা কমরেডরা রয়েছেন, অর্থাৎ যারা বিধায়করা রয়েছেন, তাদের সাসপেনশনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। তাকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বাইরে বার করে দেওয়া হয়েছিল, মার্শাল করেছিলেন। সেই সমস্ত ছবি আমরা দেখিয়েছি পরপর। অ্যাম্বুলেন্স এসেছিল বিধানসভার ভেতরে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বঙ্কিম ঘোষ প্রাক্তন মন্ত্রী, সিপিএম আমলের মন্ত্রী, এই মুহূর্তে বিজেপি নেতা বা বিধায়ক। চাকদা থেকে তাকে ক্যান্ডিডেট করা হচ্ছে 2026 সালে নির্বাচনের ক্ষেত্রে। 2026 সালে বিধানসভা নির্বাচনে বঙ্কিম ঘোষ চাকদা থেকে বিজেপির হয়ে ক্যান্ডিডেট হচ্ছেন। এটা কার্যত এই মুহূর্তে প্রকাশ্যে চলে আসছে ধীরে ধীরে। সম্ভাব্য প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করছি বারবার, কারণ বিজেপি ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে তারা আলোচনা চলছেন এবং তাদের কাছে যে তালিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে সেটা নিয়ে যখন চর্চা চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছু এক্সক্লুসিভ নাম আমাদের কাছে এসছে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবার চলে যাই গাইঘাটা। গাইঘাটাতে একজনের নাম প্রথমেই উত্থাপন করতে হবে, সেটা হলো সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের বড় দাদা সুব্রত ঠাকুর, যিনি সিএ এর সঙ্গে মানে যাতে যারা উদ্বাস্তুরা রয়েছেন তারা যাতে সিএ পান তার জন্য সক্রিয়, অতি সক্রিয়। তিনি চেষ্টা করছেন এই এই এনআর যে যখন এই এসআইআর চলছে, এই এসআইআর এর আবহে দাঁড়িয়ে যারা মূত উদ্বাস্তুরা রয়েছেন তাদেরকে দ্রুততা সহকারে সিএ সার্টিফিকেট দিয়ে বা সিএ পার্চে দিয়ে তাদের নাগরিক যাতে করা হয় তার চেষ্টা তিনি করছেন। বিভিন্ন মুভমেন্টে তাকে দেখা গিয়েছে, কখনো আবার সন্দেশখালিতেও তাকে দেখা গিয়েছে। ফলে একাধিক মুভমেন্টের সময় সুব্রত ঠাকুরকে আমরা চাক্ষুষ করেছি। শান্তনু ঠাকুরের বড় দাদা, তাকে আপাতত ক্যান্ডিডেট করা হচ্ছে গাইঘাটা থেকে, যেটা আমরা খবর পাচ্ছি। এবার চলে যাই বনগাঁ উত্তরে। বনগাঁ উত্তরে আপনারা জানেন যে নামটা সবার আগে উঠে আসে, সে ব্যক্তির নাম হচ্ছে অশোক কীর্তনিয়া। অশোক কীর্তনিয়াকে আইপ্যাক 5 কোটি টাকার বিনিময় তৃণমূলে যোগদান করানোর প্রবল চেষ্টা করেছিলেন। তখন অশোক কীর্তনিয়া বলেছিলেন যে এক শর্তে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করতে পারি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রীর আসনটা ছেড়ে দিয়ে আমাকে দেন তাহলে। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে কনভারসেশন আইপ্যাকের সঙ্গে। তারপর আইপ্যাকের তরফে আর অশোক কীর্তনিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পাচ্ছি, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়াকে ক্যান্ডিডেট করা হবে। আপনারা জানেন যে অশোক কীর্তনিয়ার ওপর বারবার আক্রমণ নেমে এসছে, তার পরিবারের লোকেদের ওপর আক্রমণ নেমে এসেছে। এই অশোক কীর্তনিয়াকে এবার বিজেপি আবারও ফোরকাস্টে আনছে, আবারও সম্মুখ সমরে আনছেন তৃণমূলের বিরুদ্ধে, এবং অশোক কীর্তনিয়াকে বনগাঁ উত্তর থেকে ক্যান্ডিডেট করা হবে। ঠিক একইভাবে বনগাঁ দক্ষিণ থেকে ক্যান্ডিডেট করা হবে স্বপন মজুমদারকে, যা আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। স্বপন মজুমদারের নাম কার্যত কনফার্ম হয়ে যাচ্ছে, এমনটা আমরা খবর ইতিমধ্যে পাচ্ছি। ফলে সবটা মিলিয়ে বনগাঁ উত্তর এবং দক্ষিণকে খুব গুরুত্ব সহকারে টার্গেট করে রেখেছেন। হ্যাঁ, এইটার আরেকটা কারণ আছে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকায় বারবার যেই অভিযোগটা উঠে আসছে সেটা হচ্ছে অনুপ্রবেশের অভিযোগ। এই অনুপ্রবেশ যাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে রোখা সম্ভব হয়, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকাতে বাংলাদেশের জেলাগুলো যদি আমরা দেখি তাহলে জামাত তাদের হাতে নিয়ে এসছে। ফলে এই অনুপ্রবেশের যে আশঙ্কা সেটা ক্রমে আরও বাড়বে, এবং পশ্চিমবঙ্গ থেকে যদি অনুপ্রবেশ হয় তাহলে সেটার প্রভাব গোটা ভারতবর্ষে গিয়ে পড়বে। এবং সেক্ষেত্রে বনগাঁ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেখান থেকে ট্রেড যেমন হয়, সেখান থেকে অনুপ্রবেশের ঘটনাও ঘটে। সেখানে অনেক জায়গা আছে যেখানে ফেন্সিং করা নেই, অর্থাৎ কাঁটা তার বসানো নেই। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে বনগাঁ এবং উত্তর ও দক্ষিণকে খুব গুরুত্ব সহকারে দেখছে বিজেপি। তাই উত্তরের ক্ষেত্রে যেমন অশোক কীর্তনিয়াকে বেছে নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে বনগাঁ দক্ষিণের ক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে স্বপন মজুমদারকে। এবার চলে যাব সপ্তগ্রাম।
সপ্তগ্রামে দুটি নাম আমরা সামনে পাচ্ছি, প্রকাশ্যে পাচ্ছি, কারণ এটা যেহেতু সম্ভাব্য প্রার্থী তালিকা বলছি, তাই দুটি নাম আমরা কার্যত এই মুহূর্তে খুঁজে পাচ্ছি। সপ্তগ্রাম থেকে প্রথম নামটি আমরা যেটা খুঁজে পাচ্ছি সেটা হলো স্বরাজ ঘোষ। প্রথম নামটি স্বরাজ ঘোষ, এবং তার পাশাপাশি আরেকজন ক্যান্ডিডেট হতে পারেন, তিনি হলেন অর্ঘ্য চক্রবর্তী। হ্যাঁ, তার নামও ইতিমধ্যে আমরা পাচ্ছি, অর্থাৎ স্বরাজ ঘোষ এবং তার পাশাপাশি অর্ঘ্য চক্রবর্তী, দুজনের মধ্যে যার পাল্লা ভারী হবে, যার সাংগঠনিক কাজ বেশি ভালো হবে, বা যে বেশি সক্রিয় বিজেপি বলা যেতে পারে, তাকে দায়িত্ব দেওয়া হবে। হ্যাঁ, বিজেপি দুজনেই, কিন্তু অত্যাধিক সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার মধ্যে পার্থক্য আছে। লোকসভার কি ভূমিকা ছিল দুজনের, সেইগুলোকেও বিজেপি কার্যত চাক্ষুষ করে দেখছে, পর্যালোচনা করে দেখছে, রিসার্চ করে দেখছে, এবং তারপর ক্যান্ডিডেট তালিকা ফাইনাল করা হচ্ছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সপ্তগ্রামের ক্ষেত্রে স্বরাজ ঘোষ এবং অর্ঘ্য চক্রবর্তীকে বিশেষভাবে নজরে রেখেছে। এবার দেখার বিষয় কার পাল্লা ভারী হয় এবং কে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের বিরুদ্ধে, সেটাই অবশ্য দেখার বিষয়। এবং এই যেই বিধানসভা কেন্দ্রটা, সেটা আদৌ বিজেপির খাতে আসে কিনা, সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। এবার চলে যাই একটু আসানসোলের দিকে। আসানসোল দক্ষিণ, আমরা স্পষ্টতই জানি অগ্নিমিত্রা পলকে ক্যান্ডিডেট করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থী তালিকা, কিন্তু অগ্নিমিত্রা পল ছাড়া আর কোনো ক্যান্ডিডেট নেই। অগ্নিমিত্রা পল খুব ইম্পর্টেন্ট চরিত্র, ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় মহিলা এই মুহূর্তে। গত 5 বছরে তার যা ভূমিকা বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে, তাকে একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে, এখনও তাকে হতে হচ্ছে। বিভিন্ন জায়গায় যেতে গিয়ে তার উপর আক্রমণ নেমে এসেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, একাধিক বিষয়, প্রিভিলেজ আনা হয়েছে, একাধিক বিষয়। অগ্নিমিত্রা পল এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তোমার কাছ থেকে আমি রাজনীতি শিখবো না, ফ্যাশন শিখতে পারি, রাজনীতি শিখবো না। বিধানসভার অভ্যন্তরে ডিরেক্টলি অগ্নিমিত্রা পলকে টার্গেট করে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী, তিনি এই ধরনের বক্তব্য পেশ করেছিলেন, যেটা রেকর্ডেও রয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে অগ্নিমিত্রা পল খুব ইম্পর্টেন্ট চরিত্র বিজেপির কাছে, তিনি অনেক দায়িত্বও রয়েছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পলকে আপাতত দায়িত্ব দেওয়া হতে পারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এরপর চলে যাব কুলটি। কুলটি থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, অজয় পোদ্দারকে দায়িত্ব দেওয়া হতে পারে। হ্যাঁ, তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য টিকিট দিতে পারে বিজেপি, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। বিজেপি, আমি জানি না এখনো পর্যন্ত, তবে বিজেপি এই কুলটি নিয়ে কতটা সিরিয়াস এবং কিভাবে তারা কাজ করবেন সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। একটু চলে যাই এবার পাণ্ডবেশ্বরের দিকে। পাণ্ডবেশ্বরে একজনের নাম আমরা খুব পাচ্ছি, সে ব্যক্তির নাম আপনারা সকলেই পরিচিত, জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি তিনি অত্যন্ত সক্রিয় এবং আবারও বলা যেতে পারে দাপুটে নেতা। বিজেপি মনে করছে জিতেন্দ্র তিওয়ারি এই পাণ্ডবেশ্বর আসনটি তিনি গ্রিপে আনতে পারবেন। ফলে সম্ভাব্য তাকে 2026-এর বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেট হিসাবে টিকিট দেওয়া হতে পারে বিজেপির তরফে, জিতেন্দ্র তিওয়ারি। এবার চলে যাব রঘুনাথপুর। রঘুনাথপুরের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে এক্সিস্টিং যিনি বিধায়ক রয়েছেন বিবেকানন্দ বাউরি, তাকেই সম্ভবত ক্যান্ডিডেট করা হবে। আবারও বলছি, সম্ভবত ক্যান্ডিডেট করা হবে। বিবেকানন্দ বাউরি তিনি লোকসভার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি, সেটা পার্টির কাছে একটা খবর রয়েছে, কিন্তু তা সত্ত্বেও পার্টি যেহেতু এক্সিস্টিং বিধায়ক, তার ভূমিকা, তার আইনজ্ঞ তিনি, সেই কারণের জন্য বিবেকানন্দ বাউরিকে রঘুনাথপুর থেকে ভাবা হয়েছে ক্যান্ডিডেট তালিকাতে। এটা আমরা আপাতত খবর পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এরপর চলে যাব কাশীপুরে। কাশীপুরের ক্ষেত্রে আমরা যে নামটা পাচ্ছি সে নামটা সবার আগে উত্থাপন করি, কমলাকান্ত হাঁসদা। তাকে ক্যান্ডিডেট করা হচ্ছে। এখনো পর্যন্ত বিজেপি সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম রয়েছে। কাশীপুর হয়ে এলো। এবার লাস্ট দুটি বিধানসভা দিয়ে আমি আজকে দ্বিতীয় কিস্তি শেষ করব। বলা যেতে পারে পুরুলিয়া। পুরুলিয়া খুব ইম্পর্টেন্ট জায়গা, বিজেপির কার্যত একটা গ্রিপ রয়েছে পুরুলিয়াতে, এবং এখানে বিধায়ক ইতিমধ্যে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়। আমরা জানতে পাচ্ছি বিজেপির তরফে সুদীপ মুখোপাধ্যায়কেই ক্যান্ডিডেট করা হতে পারে। সুদীপ মুখোপাধ্যায় যেহেতু ইতিমধ্যে বিজেপি বিধায়ক, তার ভূমিকা বিজেপির অভ্যন্তরে প্রশংসিত, সেই কারণের জন্য তাকে ক্যান্ডিডেট করা হতে পারে। আর লাস্ট শালতোরায় চলে যাব। শালতোরাতে আপনারা জানেন চন্দনা বাউরি, তিনি ইতিমধ্যে বিধায়ক, তার ভূমিকা নিয়েও নানা আলোচনা বিজেপির অভ্যন্তরে, বিধানসভার অভ্যন্তরে রয়েছে, এবং অত্যন্ত সক্রিয় বিধায়ক হিসেবে কাজ করেছেন সেই চন্দনা বাউরিকে আবারও 2026-এর টিকিটের জন্য
যোগাযোগ করা হবে, যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। অর্থাৎ সবটা মিলিয়ে আজকে প্রায় 30-এর ওপর আবার ক্যান্ডিডেট তালিকা প্রকাশ করলাম আপনাদের সামনে। ফলে এইটা হলো বিজেপি ক্যান্ডিডেট তালিকার দ্বিতীয় কিস্তি। এই মুহূর্তে আপনাদের কি মতামত? বিজেপি যে সমস্ত ক্যান্ডিডেট এই কয়েকটা আসনে ভেবে রেখেছেন সেটা কি ঠিক না ভুল? সেখানে কোনো সংযোজন বা বিয়োজনের প্রয়োজন আছে? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচেইন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।